হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের বিচিত্রা দিদি তোমাদের পছন্দের গল্প নিয়ে। আজকের গল্প ঠাকুমার ঝুলির থেকে নেওয়া। আজকের গল্পের নাম রাক্ষসী রানী। তোমরা সবাই মন দিয়ে শুনতে থাকো আর উপলব্ধি করতে পারবে সেকালের রাক্ষসীরা রাক্ষসরা কেমন ছিল। তো চলো আমরা গল্পটি শুনে নিই। ভারী অন্যায় কাজ করলেন রাজা সুধন্য। বুড়ো বয়সে ঘরে নিয়ে এলেন নতুন এক রানী, অথচ পাট রানী সুনন্দা দেবী এখনো জল জ্যান্ত বেঁচে রয়েছেন। তার দুটি ছেলেও রয়েছে, কুণাল আর মৃণাল, রূপে গুণে অনিন্দ দুটি কিশোর। নতুন রানী কুবেনী যে কোন দেশের মেয়ে কেউ তা জানে না। রাজা শিকারীকে দেখলেন বনের ভিতর নদীর ধারে বসে বসে কাঁদছে। এই রানী একলাটি বসে। কেন কাঁদো? কোথায় বাড়ি? কোথায় যাবে? রাজার শতেক প্রশ্নের একটুইও জবাব দিল না সে। খালি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতেই থাকে, কাঁদতেই থাকে। তো বুড়ো রাজার ভীমরতি হলো, চোখ আর তিনি ফেরাতে পারেন না। কাঁদবার সময়ও যে কাউকে এত সুন্দর দেখাতে পারে এ তাঁর জানা ছিল না। রাজা বললেন, যাবে আমার সঙ্গে? আমি রাজা। একবারের বেশি দুবার আর ডাকতে হলো না। আঁচলে দু চোখ মুছে সুবেনী রাজার পিছু নিল। উঠল এসে রাজবাড়িতে। রাজার মন বুঝে পাটরানী পুরুত ডাকিয়ে দুজনের বিয়ে দেওয়ালেন। দিন কত খুব মাতামাতি হলো শহরে। খাওয়া দাওয়া উৎসবে সমারোহে ভরপুর হয়ে উঠল সেই রাজ্য। তারপর কুবেনী নিজ মূর্তি ধারণ করলো একটু একটু করে। রাজাকে বলল, তুমি করছো কি মহারাজ? অত বড় দুটো ছেলে তোমার, তারা ঘর থেকে বেরোলো না এ পর্যন্ত। চতুষ্পাঠীতে বসে বসে শুধু পড়াশোনা করলেই চলবে? রাজার ছেলের হবে কি শুনি? শিকারে যাক, কুচকাওয়াজ করুক, পৃথিবীটা ঘুরে আসুক, ঘর কোনো ছেলে কি মানুষ হয় কোনোদিন? কুণাল মৃণাল যে শিকারে যায় না বা কুচকাওয়াজ করে না তা কিন্তু নয়। এইসব ভালোই বাসে তারা। ওসবে হাতও তাদের বেশ পাকা। তবে আচমকা একটা সৎমা ঘরে এসে ওঠার ফলে কেমন যেন মনমরা হয়ে পড়েছে দুটি ছেলে। মায়ের মহল থেকে বেরিয়ে চতুষ্পাঠীতে গিয়ে ওঠে, আবার চতুষ্পাঠী থেকে বেরিয়ে সোজা এসে মায়ের কাছটিতে বসে, মায়ের মহলে ঢুকে। ওদের এই বিমর্ষ ভাবটা রানী সুনন্দাও ভালো লাগছিল না। রাজা যখন প্রস্তাব করে পাঠালেন যে ছেলেদের কিছুদিনের জন্য দেশ ভ্রমণে পাঠিয়ে দেওয়া হোক, ওটাও শিক্ষার একটা বড় অঙ্গ, রানী তাতে কোনো আপত্তি করার কিছু দেখলেন না। কুণাল মৃণালকে জিজ্ঞাসা করতেই তারাও রাজি হয়ে গেল এক কথাতেই। রাজধানী থেকে বেরুতে পারলে তারা যেন বেঁচে যায় এখন। হ্যাঁ, স্থির হয়ে গেল যে কুণাল আর মৃণাল দেশ ভ্রমণে যাবে। সঙ্গে যাবে লোক লস্কর, রাজার ছেলে বেরুবে। সে কি আর দিনহীন গেরস্ত বাড়ি ঘরে ছেলের মতো? 100 সিপাহী চলল,
ঢাল তলোয়ার বল্লম নিয়ে, সঙ্গে দুটো তেজি ঘোড়া, একটা হাওদাওয়ালা হাতি। যখন খুশি ঘোড়ায় চড়বে ওরা, যখন খুশি হাতিতে। শুভ দিনে শুভক্ষণে যাত্রা করল দুই ভাই। বাবাকে মাকে প্রণাম করলো ভক্তি ভরে, বিমাতাকেও প্রণাম করতে ত্রুটি করল না তারা। তারপর চতুষ্পাটিতে গিয়ে গুরুদেবকে এবং আর অন্যান্য বাড়িতে, মন্ত্রীদের বাড়িতে গিয়ে, সেনাপতির বাড়িতে গিয়ে, পুরুষ ঠাকুরের বাড়িতে গিয়ে সবাইকে প্রণাম করে শঙ্খধ্বনির মধ্যে ঘোড়া ছুটিয়ে দিল দুই ভাই। নন্দন পাহাড়ের মাথায় ওদের জন্য বিশ্রামের ব্যবস্থা করে রাখা হয়েছে। সেইখানে বসে ওরা আরাম করবে যতক্ষণ লোক লস্করেরা সেখানে গিয়ে না পৌঁছায়। দিন কাটে বেশ আনন্দে। নিজেদের রাজ্য সীমা পেরিয়ে এসেছে রাজপুত্রেরা। সম্মুখে তেপান্তরের মাঠ, তাতে মাঝে মাঝে গাছগাছালি নেই তো কি হয়েছে, বেশ জায়গা, তবে মরুভূমির মতো বালি কিচকিচ করছে সব। জল কোথাও নেই এ মাঠে। দিনের বেলায় এখানে পথ চলবে এমন সাধ্যিকার। কুচকুন্দ এসে রাজপুত্রদের কাছে নিবেদন করলো, যদি হুকুম হয় তো কয়েকদিন এখানে বিশ্রাম করে আর রাতের বেলা পথ চলার ব্যবস্থা করি। দিন সাতেক লাগতে পারে এই বড় মাঠখানা পেরোতে। দুপুর রোদে হাঁটতে হলে মারা পড়বে লোকজন। রাজপুত্রদের আর আপত্তি কি? উল্টে বরং তারা খুশি হয়ে উঠল রাতে পথ চলার নতুন রকম আনন্দের লোভে। তিথিটা ছিল আজ চাঁদনী পক্ষের দোয়াদশী। আজ থেকে 7 দিন রাতগুলো তো ঝলমল করবে জ্যোৎস্নায়। কে না জানে, অতি সাধারণ দৃশ্য চাঁদের আলোতে আশ্চর্য সুন্দর দেখায়। এইভাবে 3টি দিন কেটেছে। আজ পূর্ণিমা। কুণাল মৃণাল আশা করে বসে আছে আজকের অভিযান আরো আনন্দের হবে তাদের। ঝলমল করবে জ্যোৎস্না, সারা মেরুতে তরঙ্গ উঠবে গোলাপি আলোর। হাওয়া বইবে না গরম না ঠান্ডা। মরুচর রাতের পাখিরা তীক্ষ্ণ আহ্বানে সাথীকে ডাকবে নৈশ আকাশ দীর্ণ বিদীর্ণ করে। একটা অভাবনীয় পুলকের প্রত্যাশায় তারা অধীর। কিন্তু প্রত্যাশা তাদের পূর্ণ হবে কি? না, প্রত্যাশা তাদের পূর্ণ হলো না। পূর্ণ তো হলোই না, বরং ঠিক বিপরীতটাই ঘটল। আকাশে মেঘ নেই, বজ্র নেই। হঠাৎ সন্ধ্যার পরেই কোথা থেকে শোনা যেতে লাগলো ঝড়ের গোঙানি। 100টা দানব যেন শিকলে বাঁধা পড়ে ক্রমাগত গর্জাচ্ছে দারুণ আক্রোশে। একবার বাঁধন ছিঁড়তে পারলেই যেন আকাশ পৃথিবীর দলা পাকিয়ে নিয়ে শূন্যে শূন্যে গেরুয়া খেলতে পারে তা নিয়ে। ঝড়ে বালি উঠছে মরু প্রান্তরে। কি বিভৎস সেসব বালির হাওয়া, গুমোট, কেমন একটা চুপচাপ অথচ প্রচন্ড আওয়াজ। চোখের কোণে ঢুকে পড়ছে বালি। চোখ বাঁচাবার জন্য কেউ উপর হয়ে শুয়ে পড়ছে মাটিতে, কেউ বা বসে বসেই 2 হাতে চোখ টিপে ধরছে। তাম্বু খাটাবার কোনো উপায় নেই এই ঝড়ে। খাটাতে গেলেই খোঁচা উপড়ে দাড়ি ছিঁড়ে একাকার হয়ে যাবে। মুচকুন্দ সিং পাগলের মতো চিৎকার করছে, হুঁশিয়ার হো যাও ভাইয়া, লোক হুঁশিয়ার, সবাই হুঁশিয়ার গো হুঁশিয়ার। চেঁচামেচি, আর্তনাদ, ঝড়ে গাছ ওপড়ায়, সেটা জানা ছিল সিপাহীদের। কিন্তু আজকার এই ঝড়
মানুষ উপড়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে। যারা বসেছিল তাদের তো বটেই, যারা শটান শুয়ে পড়েছিল মাটিতে তাদেরও চ্যাংদোলা করে তুলে নিয়ে যাচ্ছে ওই ভুতুড়ে ঝড়। কুণাল মৃণালের কোণে ঝড় আসছে, কিন্তু রাজার ছেলে তো, তাদের ভার একটু বেশি হবে তো বটেই। তাদের কানে একটা আর্তস্বর এলো, রাজপুত্ররা, দেবতার নাম করো। আমায় নিয়ে গেল, আকাশে নিয়ে গেল, নিয়ে গেল। এ কার স্বর? কুণাল জিজ্ঞাসা করে মৃণালকে, মৃণাল জিজ্ঞাসা করে কুণালকে, কার স্বর এটা? মুচকুন্দর কি? কারো কথা কেউ শুনতে পায় না। ঘোড়া দুটির মাঝখানে বসে হি হি করে কাঁপে দুই ভাই, ভয়ে নয়, শীতে। ঝোড়ো হাওয়া যেন সোজা বরফের দেশ থেকে ছুটে এসে এই আগুন পাতা তেপান্তরের বুকে ঝাঁপিয়ে পড়ছে কুণাল মৃণালদের বুকের রক্ত জমিয়ে দেওয়ার জন্য। দুই ভাই চড়াচড়ি করে বসে আছে, একজনের গায়ের গরমের আর একজনের গরম হয়ে যাচ্ছে। একজন ঝড়ে উড়ে যাওয়ার মতো হলে আর একজন তাকে জাপটে ধরছে। বো বো শো শো বুম, বো বো শো শো বুম, ঝটিকা দানব গর্জাচ্ছে অবিরত। চি চি কাতরে উঠল ঘোড়ারা। গেল গেল গেল, একটা ঘোড়া উড়ে গেল, গেল দ্বিতীয় ঘোড়াটাও গেল। তাদের আর্তনাদ ওই মিলিয়ে যায়, ক্ষীণ থেকে ক্ষীণ হতে থাকে। ঝড়ের ঝাপটায় গুঁড়িয়ে যায়, কুচি কুচি হয়ে যায় সব। কুণাল মৃণালের দেহরক্ষীরা কাজ করছিল তারা। এখন দুই ভাই একেবারে অরক্ষিত। জড়াজড়ি করে দুই ভাই মাটিতে পড়ে আছে একটা তালগোল পাকানো মাংসপিণ্ডের মতো। তাদের উপর দিয়ে প্রবল ঝড় বয়ে গেল সারা রাত ধরে। দেহকে অবশ, চেতনাকে নিঃসার, বুকের ধুকধুকানিকে প্রায় স্তব্ধ করে দিয়েছিল। প্রভাত হলো অবশেষে। ঝড় থেমে গিয়েছে সেই শেষ রাতেই। তাতেও চেতনা ফেরেনি কুণাল আর মৃণালের। এখন ধীরে ধীরে তা ফিরে আসছে আলোকের আর উত্তাপের পরশ পেয়ে। অবশেষে এক সময় তারা উঠে বসল অতি কষ্টে। হাত পা আড়ষ্ট, গলার ভিতর পর্যন্ত শুকনো। কতদিন যেন অনাহারে উপসী তারা, এমনি দুর্বল লাগছে নিজেদের। উঠে বসে চারদিকে তাকালো তারা। কি আশ্চর্য! এখানে যে কাল সন্ধেবেলায় 200 লোকের একটা ছাউনি ছিল, তার এতটুকুও চিহ্ন কোথাও নেই আজ সকালে। এটা কি সম্ভব? একটা মানুষও নেই। তাম্বুগুলোর এক টুকরো কাপড় নেই। পাহাড় প্রমাণ খাদ্য যা সঙ্গে ছিল নেই তার একটি কণাও। ভারবাহী পশুগুলো, রাজপুত্রদের 2টো ঘোড়া, একটা হাতি, সব উড়িয়ে নিয়ে গিয়েছে ঝড়ে। সেই ঝড় শুধু জীবিত রেখে গিয়েছে কুণালকে আর মৃণালকে। জীবিতই তারা আছে এখনো, কিন্তু কতক্ষণ আর থাকবে? মরু প্রান্তরের প্রায় মাঝামাঝি জায়গায় তারা রয়েছে। চিন্তার শেষ নেই। কুণাল বলল, ভেবে লাভ কি? যা হবার তা হবে। এখন তো চল, এই অলক্ষণে জায়গা ছেড়ে অন্য কোথাও যাই। চল বলে মৃণাল আর কুণাল দুজনে সামনের দিকে এগোতে লাগলো। যেদিকে দু চক্ষু যায় সেদিকেই ওরা চলেছে। পা টেনে টেনে অতি কষ্টে চলেছে। মৃণাল বলে, খাওয়া মরুককে, একটু জল যদি পেতাম দাদা। কুণালের চোখের জলে ভেসে গেল ভাইয়ের কথা শুনে। রাজার দুলালের এমন কষ্ট, কোন নিষ্ঠুর দেবতার এই অভিশাপ? কেনই বা এই অহেতুক সাজা? তারা দুই ভাই তো জীবনে কোনো ক্ষতি করেনি কারো।
কুণাল মনে মনে যতই মুচড়ে পড়ুক মুখে সাহস দেখাতে ত্রুটি করল না। সে যে বড় দাদা, ছোট ভাইকে সান্ত্বনা দেওয়ার ভার তো তার উপরে। সে বলছে, ওই উত্তর দিকটাতে কিন্তু বনের মতো দেখাচ্ছে একটা, কোনো মতে যদি ওখানে পৌঁছে যেতে পারি জল নিশ্চয়ই মিলবে, গাছে কোনো ফল টলও পেতে পারি, এমনকি শিকার করবার মতো কোনো পাখি টাকি বা হরিণ টরিণও পেতে পারি। মৃণাল পা চালায় দাদার কথায় উৎসাহ পেয়ে, কিন্তু মনটা আবার সংশয়ে ভরে ওঠে তার। আচ্ছা দাদা, বোন এখান থেকে আসবে কোত্থেকে? মুচকুন্দ সিং বলছিল, মনে নেই? বলেছিল যে এই মরুভূমিটা পেরুতে 7 দিন লাগবে। এখন এই মাঝ মরুতে হঠাৎ যদি একটা বন দেখতে পাই আমরা, যে বনে ঝরঝর করে জল বইবে ঝর্ণা থেকে, পাকা পাকা ফল ঝুলবে, আম জাম কাঁঠালের ডাল থেকে হরিণ ছুটে বেড়াবে আমাদের তীরে ঘায়েল হওয়ার জন্য। ওই যা, তীর ধনুক তো আমাদের উড়েই গিয়েছে ঝড়ে, হরিণ দেখতে পেলেই শিকার আমরা করতে পারবো না। এত দুঃখেও হাসি পেল কুণালের। হরিণ যদি মেলে শিকারও করতে পারবো, দেখে নিস তুই। কিন্তু বোন কোত্থেকে আসবে জিজ্ঞাসা করছিলি না? কোত্থেকে এলো তা জানি না, কিন্তু ভালো করে তাকিয়ে দেখ, ওটা বন না হয়ে যায় না, ওটা একটা গভীর বন, জঙ্গল। মুচকুন্দ সিং ঠিক খবর রাখতো না মনে হচ্ছে, ছোট ভাই বলল। ধুঁকতে ধুঁকতে অবশেষে ওরা সত্যই যখন সেই বনের ছায়ায় এসে ঢুকল, প্রায় সম্মুখেই দেখতে পেল একটা নির্মল জলের ফোয়ারা। বেঁচে গেছি দাদা, এবারকার মতো বেঁচে গেছি তাহলে আমরা, বলতে বলতে মৃণাল ছুটল সেই ফোয়ারার জল খাওয়ার জন্য। কুণাল টেনে ধরল তার হাত। একটু আর একটু সহ্য কর ভাই, এত রোদ্দুরে ছুটে এসে এক্ষুনি জল খাস না, এছাড়া জলটা খাওয়ার মতো কিনা সেটাও দেখে নেওয়া দরকার। অনেক সময় জংলা জায়গায় জল বিষাক্ত হয়। অতি কষ্টে মৃণালকে টেনে রাখল কুণাল। তার মনোযোগ অন্যদিকে ফোয়ারার জন্য হাত তুলে দেখালো, যা বলেছিলি দেখ তাই রয়েছে তোর সম্মুখে, ডালে ডালে পাকা কাঁঠাল, আর কাঁঠাল বিষাক্ত হতে পারে না, পাখিতে খাচ্ছে ঠুকরে ঠুকরে। দাঁড়া, আমি কাঁঠাল পেরে আনি। কি আশ্চর্য, কালকের অত বড় ঝড়ে এই বনটায় একটুও ক্ষতি হয়নি, একখানা ডাল পর্যন্ত ভাঙেনি একটা গাছেরও। কাঁঠাল খেয়ে জল খেয়ে দুই ভাইয়ের দেহ একটু সুস্থ হলো। ঘুম পেতে লাগলো তাদের ভয়ানক। রাত্রে ধকল তারা আর সইতে পারছে না। তারপর আজ সকালেও এতখানি রোদ্দুরে হেঁটে আসা এ তো কম শক্তির ব্যাপার নয়। মৃণাল ওইখানেই মাটিতে শুয়ে পড়তে যাচ্ছিল, কুণাল নিষেধ করল। অজানা জায়গা, জংলা জায়গা, সামনের ওই বনে হিংস্র পশু নেই, এমন কথা তো জোর দিয়ে বলা যায় না ভাই। ঘুমাতে হবে, তবে ওই গাছটিতে উঠে তেডালার দুজন গুটিসুটি মেরে ঘুমাবো এখন। পড়েও যদি যাই, এমন উঁচু গাছ নয়, মরবো না আমরা। পরামর্শ মতো দুই ভাই গাছে উঠে দুটো তেডালার জুত করে বসল, আর চোখ বোঝা মাত্রই ঘুমিয়ে পড়ল। ঘুম কুণালেরই প্রথম ভাঙল হঠাৎই ঝড়ের দূর থেকে আসা শোঁ শোঁ আওয়াজে। আর ভাঙতেই দেখল শিংওয়ালা একটা নধোয়ার হরিণ অল্প দূর দিয়ে ফোয়ারার দিকে চলেছে। দেখা মাত্র সে নিঃশব্দে তলোয়ারখানা খাপ থেকে খুলে ফেলল আর তাক করে ছুঁড়ে মারল হরিণের দিকে। ভ্যাক করে একটা করুণ কাকরানি, তারপরেই হরিণটা পড়ে গেল মাটিতে, তলোয়ার তার পাঁজরায় বিঁধেছে। মৃণাল ঘুমোচ্ছিল তখনও, তাকে জাগাবার আর ফুরসত হলো না কুণালের। কে জানি
আহত হরিণটা আবার যদি উঠে পালায়, সে বড় সড়ো করে গাছ থেকে নেমে ছুটল। ছুটে গিয়ে হরিণের পাঁজরা থেকে তলোয়ার টেনে বার করলো কুণাল, আর তারই এক কোপে ধর থেকে গলাটা আলাদা করে ফেলল হরিণের। শোঁ শোঁ আওয়াজটা আরও নিকটে এসে পড়েছে, আরও প্রচণ্ড হয়ে উঠেছে। তলোয়ার খাপে বন্ধ করলো কুণাল, ভাবছে আগুন না জেলে মাংস ঝলসানো যাবে কি? এখন প্রথম কাজ হলো ভাইকে ডেকে গাছ থেকে নামিয়ে আনা। ঝড়ের সময় গাছ নিরাপদ নয়, যেতে হবে ফাঁকা মাঠে। কিন্তু ডেকে আর কুণালকে জাগাতে হলো না। ঝড়ের শোঁ শোঁ শব্দে আপনি ঘুম ভেঙে গেল তার। জেগে উঠে সে লক্ষ্য করেছে তার দাদা গাছের উপরে নেই। কোথায় গেল দাদা, কোথায় গেল? নিচু পানি তাকাতেই তার বুকের রক্ত হিম হয়ে গেল একেবারে। সে দেখল যে তার দাদা প্রাণ ভয়ে ছুটে পালাচ্ছে। তার পিছনে তাড়া করে আসছে প্রকাণ্ড একখানা হাঁ করা মুখ, তাতে দুপাটির দাঁত ঝকঝক করছে, যেন দুসারি বাঁকানো ভোজালি। দুটো চোখ ছিটে বেরোচ্ছে যেন দুটো আগুনের গোলা। মাথার দুই পাশ ঘিরে হাওয়ায় উঠছে সাপের লেজের মতো আলগা চুলের গোছা। রাক্ষস! চমকে উঠল মৃণাল। কুণালের কানে সে রোদন প্রবেশ করল কি? তখন খাপ থেকে তলোয়ার খুলে ফেলেছে, কিন্তু এই মহাভয়ঙ্করকে তুচ্ছ এক টানা ইস্পাতের ফলার মতো খোঁচা দিয়ে ঘায়েল করা যাবে এমন আশা সে একবারও করেনি। কিন্তু তবুও তলোয়ার খুলে সে ঘুরে দাঁড়িয়েছে। মরণের আগে পূর্ণ দৃষ্টিতে একবার তাকিয়ে দেখছে এই মূর্তিমান সমনের পানে। আর সঙ্গে সঙ্গে এক চিৎকার, তার কণ্ঠ থেকে ভয়ের চেয়ে বিস্ময়, বিস্ময়ের চেয়ে ঘৃণা অনেক বেশি জোরালো হয়ে ফুটে উঠছে সেই চিৎকারে। সে চেঁচিয়ে উঠেছে, ছোট মা, ছোট মা তুমি! বন্ধুরা, আজকের গল্পটি অনেক বড়, তাই আজকের গল্পটি আমি তোমাদের অর্ধেক অংশ শোনালাম। পরের অংশটি আগামী দিন শোনাবো। তোমরা অপেক্ষায় থাকো এরপরে কি হতে চলেছে, এর পরের পরিণতি কি হবে। এর পরের পরিণতি খুব ভালো লাগবে, কিছুটা ভয়ানক, ভয়ঙ্কর, কিছুটা সুখদায়ক। তার জন্য তোমরা একটু সময় অপেক্ষা করো। আমি বিচিত্রা দিদি আবার চলে আসবো পরের অংশটা নিয়ে তোমাদের কাছে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আসি, টাটা।